আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন গল্প হত্যাকারী কে। লিখেছেন পাঁচকড়ি দে। কণ্ঠে আমি আসমা খাতুন। হায়, পরদিন সকালের সেই ঘটনার, সেই লোমহর্ষক ঘটনার, সেই ভয়ঙ্করী স্মৃতির হাত থেকে আমি কি মরেও শান্তি পাব? তখন বেলা 10টা। এমন সময় নরেন্দ্রনাথ ছুটতে ছুটতে এসে আমার ঘরে ঢুকলো। তার মুখ বিবর্ণ এবং দৃষ্টি উন্মাদের মতো। দেখে শিউরে উঠলাম। নরেন্দ্রনাথ ব্যাকুল কণ্ঠে বলতে লাগলো, যোগেশদা, সর্বনাশ হয়েছে। যা ভেবেছিলাম তাই হয়েছে। একেবারে খুন, আর উপায় নেই। যোগেশদা, কি হবে? তুমি চলো, জলদি উঠো। এমন খুনে সে আমি রীতিমতো চমকে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ভীষণ উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে নরেন? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কাঁদতে কাঁদতে বলল, সর্বনাশ হয়েছে যোগেশদা, লীলা নেই। শশীভূষণ কাল রাতে লীলাকে খুন করেছে। পুলিশ লোক শশীভূষণকে গ্রেপ্তার করেছে। আর শুনতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি সেখানেই পড়ে গেলাম। একটু পর দেখি নরেন্দ্রনাথ আমার পাশে বসে আমার চোখে মুখে জলের ছিটা দিচ্ছে। তাড়াতাড়ি উঠেই বসলাম, আর কিছু করতে হবে না। হঠাৎ সেই ভয়ঙ্কর ঘটনাটা শুনেই, যাক, তুমি বলেছিলে না যে শশীভূষণকে পুলিশ গ্রেপ্তার করেছে? নরেন্দ্র বলল, তাকে তো অনেকক্ষণ আগেই চালান দিয়েছে। তবে সেজন্য শশীভূষণের উপর খুব একটা জোর জবস্তি করতে হয়নি। সে একটু আপত্তিও করেনি, নিজেই ধরা দিয়েছে। মনে হয় তখনও শশীভূষণের নেশার ঝোঁক ছিল। যাই হোক, তুমি একবার চলো যোগেশদা, এ সময় তোমার একবার যাওয়া খুবই দরকার। যদি কোনো একটা উপায় বের করা যায়। আমি কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাইলাম, কোথায়? লীলাকে দেখতে? দাঁড়াও দাঁড়াও নরেন, আমাকে একটু সামলে উঠতে দাও। আমি বুঝতে পারছি না, আমার বুকের ভিতর কেমন যেন একটা করছে। আমার ভাবভঙ্গি দেখে নরেন্দ্রনাথ আমার মনের অবস্থা কিছুটা বুঝতে পারছিল। আমার কথায় সায় দিলেও সে অধীরভাবে আমার জন্য অপেক্ষা করছিল। বলে আর দেরি করলাম না, তখনই বেরিয়ে পড়লাম। ঠিক সেই সময়ই আমরা শশীভূষণের বাড়িতে গিয়ে হাজির হলাম। সেখানে গিয়ে যা দেখলাম তা এই কাহিনীর সঙ্গে জড়িত বিষয় হলেও বলতে ইচ্ছে করছে না। সেজন্য আমাকে ক্ষমা করবেন। এই হত্যা সম্পর্কে শশীভূষণের বিরুদ্ধে যেসব প্রমাণ সংগ্রহ করা হয়েছে তাতে সেই যে দোষী, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। গতরাতে বাগানে আমার সাথে শশীভূষণের যেসব কথা হয়েছিল তা একজন দাসী শুনেছে। সে নিজের জবানবন্দিতে আমাদের কথাবার্তার সবটুকুই বলেছে। সকালে লীলার মৃতদেহ বিছানার পাশে পড়েছিল এবং তার বুকে একটা ছুরি গাঁথা ছিল। সে ছুরিটি শশীভূষণের নিজেরই ছুরি। অনেকেই এই ছুরিটি তার বৈঠকখানার ঘরে অনেকবার দেখেছে। সেই রকম বিশাল বড় ছুরি যে গ্রামের মধ্যে আর কারোর ছিল না। শশীভূষণের বিরুদ্ধে আরও একটা বিশেষ প্রমাণ পাওয়া গেছে। গতরাতে শোবার আগে তাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব তর্ক বিতর্ক হয়েছিল এবং শশীভূষণ তাকে খুব মারধরও করেছিল। লীলার কপালে একটা ঘুষির আঘাতের চিহ্নও ছিল। ডাক্তারি পরীক্ষায় জানা গেছে মৃত্যুর 2-1 ঘন্টা আগে তাকে আঘাত করা হয়েছিল। এত সব প্রমাণ পাওয়ার পরও শশীভূষণ নিজেকে তার স্ত্রীর হত্যাকারী বলে স্বীকার করতে রাজি নয়। সে অবিচলিতভাবে এখনও বলছে যে সম্পূর্ণ নিরপরাধী। তাকে ফাঁসি দাও, মারো, কাটো, যা ইচ্ছায় তাই করো, সেজন্য তার একটুও দুঃখ নেই। সবার সামনে শশীভূষণ এখনও স্বীকার করছে যে সে তার স্ত্রীর সাথে অত্যন্ত দুর্ব্যবহার করত। মদের নেশাই ছিল তার একমাত্র কারণ। তা না হলে স্ত্রীকে সে খুবই ভালোবাসত। লীলাকে হারিয়ে এখন তার জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। তার আর বেঁচে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই। শশীভূষণের এসব কথা কতটা সত্যি তা বিবেচনা করার শক্তি আমার তখন ছিল না। আরও শুনলাম আমার সাথে একবার দেখা করার তার খুব ইচ্ছা। যেই তার সাথে দেখা করতে যেত তাকেই সে বলে দিত আমি যেন একবার তার সাথে দেখা করি। আমার অবশ্য তার সাথে দেখা করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তার এই বারবার বলার কারণে ইচ্ছে না থাকলেও একদিন তার সাথে দেখা করতে গেলাম। হাজতে আমাকে দেখে শশীভূষণ ভীষণ খুশি হয়ে গেল। আমার সাথে যেসব অন্যায় আচরণ করেছিল সেগুলো বলতে বলতে চোখের পানি ফেলে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। তারপর বলল, ভাই যোগেশ, তুমি না হয় আমাকে ক্ষমা করলে, কিন্তু লীলা কি আমাকে ক্ষমা করবে? আজ আমি আমার পাপের ফল পাচ্ছি। এটাই ধর্মের বিচার। আজ না হোক কাল সবাইকেই তার পাপ পুণ্যের ফল ভোগ করতে হবে। আমি লীলার সঙ্গে অনেক নিষ্ঠুর আচরণ করেছি। আমি মানুষ নামের অযোগ্য। আমার মতো পাপীর নাম পৃথিবী থেকে মুছে যাওয়াই ভালো। যোগেশ, আজ সবাই বিশ্বাস করছে যে আমি লীলার হত্যাকারী।
তুমিও যে বিশ্বাস করছো না তা নয়, পৃথিবীর সবাই তা বিশ্বাস করুক, এটাই আমার প্রায়শ্চিত্ত, এতেই বরং আমি খুশি। কিন্তু তুমি যোগেশ, তুমি যেন আর সবার মতো করো না। এই কথা বলার জন্যই আমি তোমার সাথে দেখা করতে এত উৎসুক হয়েছিলাম। আমার সত্য নেই, ধর্ম নেই, এমন কিছুই নেই যেটাকে সাক্ষী করলে তুমি বিন্দুমাত্র বিশ্বাস করতে পারো। কে বিশ্বাস করবে আমার কথা? ভাই যোগেশ, তুমি ভাই আমাকে অবিশ্বাস করো না, তাহলে যে আমি মরেও সুখ পাবো না। এই পৃথিবীতে এমন একজন অন্তত থাকুক যে সে যেন জানে আমি মহাপাপী ছিলাম ঠিকই, কিন্তু স্ত্রীর হত্যাকারী নই। বলতে বলতে শশীভূষণের গলা জড়িয়ে আসতে লাগলো। দু হাতে মুখ চেপে ধরে সে কাঁদতে লাগলো। তার এই করুণ অবস্থা দেখে আমার মন খুব খারাপ হলো এবং সহানুভূতিও জাগলো। অনেক কষ্টে আমি তাকে শান্ত করে জিজ্ঞেস করলাম, শশীভূষণ, এই পর্যন্ত যা কিছু ঘটেছে তুমি আমাকে সব কিছু খুলে বলো, কোনো কথাই গোপন করো না। দেখি এই দুঃসময়ে আমি তোমার জন্য কিছু করতে পারি কি না। শশীভূষণ বলল, আমি সকালে উঠে দেখলাম লীলা রক্তাক্ত অবস্থায় বিছানার পাশে পড়ে আছে। ধরে তুলতে গিয়ে দেখলাম দেহে প্রাণ নেই। বুঝতে পারলাম লীলা আমার মতো পিশাচকে জন্মের মতো ছেড়ে চলে গেছে। পৃথিবীর কোথাও আর তাকে খুঁজে পাবো না, পাওয়ারও নয়। আসলে কি জানো যোগেশ, প্রথমে আমার মনে হয়েছিল মদের নেশাতে আমিই তাকে রাতে হত্যা করেছি। তারপর যখন দেখলাম আমারই ছুরিটা লীলার বুকে বিঁধে রয়েছে, তখন সে ভ্রম দূর হলো। আমার এখন ঠিক কিছু মনে পড়ছে। ছুরিটা আমার বৈঠকখানার যেখানে থাকতো সেখানে কাল রাতে দেখতে পাইনি, পরে খুঁজেও পাওয়া যায়নি। আমি সে কথা তখনই লীলাকে বলেছিলাম, সেজন্যই মনে একটু সন্দেহ হচ্ছে। তা না হলে আমি এখনও বিশ্বাস করতাম আমিই লীলার হত্যাকারী। কিন্তু সেই ছুরিটা, যোগেশ, আরেকটা কথা আছে। আমার মনে হয়, ঠিক বলতে পারি না, যদি যদি শশীভূষণকে ইতস্তত দেখে আমি নিজেও একটু ব্যতিব্যস্ত হয়ে উঠলাম। তখনই আবার নিজেকে সামলে নিয়ে বললাম, কথা বলতে এত সংকোচ করছো কেন? তুমি যা জানো বা মনে করো তা আমাকে স্পষ্ট করে বলো। শশীভূষণ বলল, লীলার বুকে ছুরি বসাতে পারে এমন একজনই আছে। সে ছাড়া তার এমন ভয়ানক শত্রু আর কেউ নেই। তারই উপর আমার সন্দেহ। আমি তখন ভীষণ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলাম, কে কে সে? তার নাম প্রকাশ করনি কেন? শশীভূষণ তখন স্বর নামিয়ে বলল, তুমি তাকে চেনো। আমি মোক্ষদার কথা বলছি। যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেদিন থেকে মোক্ষদাও অন্য রূপ ধারণ করেছে। কি একটা হতাশায় সে যেন একেবারে মরিয়া হয়ে উঠেছে। অনেকবার সে আমাকে শাসিয়ে বলেছে, এর ফল তোমাকে ভোগ করতে হবে। আমি যে সে মেয়ে নই, তবে আমার নাম মুখদ্দা। এক বানে কেমন করে দুটো পাখি মারতে হয় আমার কাছ থেকেই একদিন তুমি তা দেখতে পাবে। শশীভূষণ আবার দুই হাতে চোখ দুটো ঢেকে কাঁদতে লাগলো। আমি চেঁচিয়ে উঠে বললাম, অসম্ভব, তা কি কখনো হয়? শশীভূষণ বলল, তা না হলেও আমি তোমাকে অনুরোধ করছি, লীলার আসল হত্যাকারী কে তুমি তাকে খুঁজে বের করার চেষ্টা করো। এরপর করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ভাই যোগেশ, তুমি হয়তো ভাবছো আমার নিজের জন্য তোমাকে আমি এই অনুরোধ করছি। আসলে তা নয়। আমার ফাঁসি হোক বা না হোক সেজন্য আমি একটুও চিন্তিত নই। একদিন সবাইকেই মরতে হবে, সেটা দুদিন আগে আর পরে। কিন্তু যোগেশ, যখনই মনে হয় যে লীলার হত্যাকারী তার এই নৃশংসতার কোনো প্রতিফল পাবে না। বলতে বলতে শশীভূষণের করুণ চেহারাটি হঠাৎ কঠিন হয়ে উঠল এবং নিজের হাত নিজেই কঠিনভাবে মুষ্টিবদ্ধ করে বলল, আর হাতের কবজিতে তার নখগুলো বিঁধে রক্ত বেরোতে লাগলো।